আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। ভারতে আমিরাতের দূতকে ধোলাই, হতভম্ব মোদি। ব্রিক্সের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যেই একটা চাঞ্চল্যকর খবর এসেছে যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে ধোলাই দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খুব শক্তভাবেই চেপে ধরেছিলেন আরাকচি আমিরাতের এই দূতকে। কেন? এর পেছনে অবশ্যই কারণ আছে। দর্শক, অনেক প্রত্যাশা নিয়ে দিল্লি চিন্তা করেছিল যে এই ব্রিক্সে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যেতে ভূমিকা পালন করবে। কারণ ইতিমধ্যে পাকিস্তান ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতা করে বিশ্বে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এতে আবার ভারতের রাজনীতিকরা ক্ষোভ দাগিয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি বলেছেন পাকিস্তানের মতো সুযোগ নিতে পারত ভারতও, কিন্তু বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছেন। ফলে কূটনীতিতে আন্তর্জাতিক অঙ্গনে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে বর্তমান ভারতের সরকার। তো যাই হোক, সেই দিকগুলো বিবেচনা করে নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে ব্রিক্সের সম্মেলনের ফাঁকে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে মিলিয়ে দিবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। আশাভঙ্গ হয়েছে নরেন্দ্র মোদীর। কারণ দুই পক্ষ এমন বিরোধপূর্ণ অবস্থায় রয়েছে, বিশেষ করে ইরান তার ন্যায্য বিষয়গুলো এমনভাবে তুলে ধরেছে, আরব আমিরাতের অন্তর্ঘাতমূলক যে পদক্ষেপ, বিশ্বাসঘাতকতা, মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য পেছন থেকে কলকাঠি নাড়ানো, এই বিষয়গুলো নিয়ে শক্ত অবস্থান ইরান নেয়ার কারণে নরেন্দ্র মোদী আর সেই পদক্ষেপটি গ্রহণ করতে পারেননি। প্রিয় দর্শক, তারপরে আমরা জেনে নিতে চাচ্ছি যে কি ঘটনা ঘটেছে এই ব্রিক্সের সম্মেলনে। ব্রিক্সের বৈঠকে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে, যেটা আমি আপনাদেরকে আগেই তথ্য দিলাম। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন তার দেশের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি জড়িত ছিল আমিরাত। রয়টার্স বলছে বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠক নিয়ে এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইরান যুদ্ধ চলাকালে আমিরাত সফরের দাবি করার পরদিনই এ উত্তেজনা প্রকাশ্যে আসে। তবে আমিরাত নেতানিয়াহুর ওই দাবি অস্বীকার করেছে। আমিরাত খানিকটা মানকের চিপায় পড়েছে। আমিরাত পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক একদম শক্তপোক্ত করার উদ্যোগ নিলেও প্রকাশ্যে বলতে পারছে না। কারণ প্রকাশ্যে বললে সেও, মানে এই রাষ্ট্র, মানবতা বিরোধী অপরাধের অংশীদার হয়ে যায়। আপনারা জানেন ইসরায়েল কি ন্যাক্কারজনক হামলা করেছে গাজার উপর গত 2 বছর ধরে। সেই অপরাধের দায় বয়ে বেড়ানো ইসরায়েলের সঙ্গে যদি আমিরাতের এই সম্পর্কের চিত্র পরিষ্কার ফুটে ওঠে, তাহলে বিশ্ব ধিক্কার দেবে। তো বিশ্বের এই ধিক্কার থেকে বাঁচার জন্যেই আমিরাত ক্যামোফ্লেজ বা তার বর্ণ লুকাচ্ছে। বৃহস্পতিবার ব্রিক্সের বৈঠকে আমিরাতের প্রতিনিধির বক্তব্যের জবাবে আরাকচি বলেন, ঐক্যের স্বার্থে আমি আমার বক্তব্যে আমিরাতের নাম উল্লেখ করিনি, কিন্তু সত্য হলো আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে আমিরাত সরাসরি জড়িত ছিল। হামলা শুরু হওয়ার পর তারা নিন্দা পর্যন্ত করেনি। তবে আমিরাতের প্রতিনিধি ঠিক কি মন্তব্য করেছিলেন তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি। তবে খবরে বলা হয়েছে, আরাকচি আরো দাবি করেন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা ইসরায়েলের সঙ্গে জোট আমিরাতকে নিরাপত্তা দিতে পারেনি। তিনি আমিরাতকে তেহরানের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনার আহ্বানও জানান। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ ভাবে পাশাপাশি বসবাস করতে হবে। কারণ আপনারা জানেন যে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নিকটতম প্রতিবেশী। আর এর জন্য দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক এবং পূর্ণ বোঝাপড়া প্রয়োজন। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। জবাবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এক প্রতিবেদনে জানায়, এপ্রিলের শুরুতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয় আমিরাত। একই সঙ্গে পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবও ইরানের বিরুদ্ধে একাধিক গোপন হামলা চালায়।
এদিকে ইরানি গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, ইরান ও আমিরাতের মত পার্থক্যের কারণে ভারতে ব্রিক্স বৈঠক শেষে যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হবে কিনা। উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী বলেছেন, আমিরাতের উপস্থিতির কারণে সেখানে সমস্যা ও জটিল যোগাযোগ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমি আগেই বলেছি যে আমিরাত যে কাজগুলো করেছে গত 40 দিনে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধের সময়, সেগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। জাতিসংঘ বা আন্তর্জাতিক যে কোনো সংস্থা সংগঠন এই বিষয়ে যদি সোচ্চার হয়, তাহলে সেটি অনেক বড় একটা পদক্ষেপ হবে। ইরান সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ঘাতমূলক এইসব পদক্ষেপের উপর ভিত্তি করেই কিন্তু এখন হুমকি দিচ্ছে যে যে কোনো মুহূর্তে আরব আমিরাতে হামলা করা হবে। আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেক বাহিনীর সদস্যরা এখন অ্যালার্টের মধ্যে রয়েছেন। অঘোষিত একটা রেড অ্যালার্ট চলছে পুরো দেশ জুড়ে, কারণ তারা জানে ইরান এর প্রত্যাঘাত করবে। যে খবর বেরিয়েছে যে নেতানিয়াহু এই যুদ্ধ চলাকালীন অবস্থায় আমিরাত সফর করেছেন, আমিরাতের বাদশার সঙ্গে বৈঠক করেছেন, নানা ধরনের চালও দিয়েছেন, পরিকল্পনা এঁটেছেন। আমিরাত একটি মুসলিম রাষ্ট্র, সৌদি আরবের কাছে ইরানের পাশেই অবস্থিত। এই রাষ্ট্রটি মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা ইরানের পক্ষে থাকবে, এটা একটা স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু সেটা না করে বরং উল্টো পথ অবলম্বন করছে। ফলে এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মধ্যে মার্কিন ঘাঁটিগুলোর উপর যেমন ইরান আক্রমণ করছে, একইভাবে সংযুক্ত আরব আমিরাতকেও টার্গেটে পরিণত করেছে। কারণ ইরান জানে যদি সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দিতে পারে, তাহলে পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দমে যাবে। কারণ মধ্যপ্রাচ্যে এখন একমাত্র বড় প্রতিনিধিত্ব করছে এই আরব আমিরাত। সুতরাং এই আরব আমিরাতকে অবশ্যই দমাতে হবে এবং এই এজেন্ডা নিয়েই এগুচ্ছে তেহরান। তেহরান বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে তাদের যে যুদ্ধ, সেটি বন্ধ হোক বা না হোক, আরব আমিরাতে প্রত্যাঘাত করাই হবে, আরব আমিরাতকে ছেড়ে দেয়া হবে না। তো কখন থেকে আরব আমিরাতের উপর হামলা শুরু হবে? গত 40 দিনের যুদ্ধের সময়ও অসংখ্যবার আমিরাতের উপর হামলা করেছে ইরান, কিন্তু প্রকাশ্যে আমিরাত কোনো আঘাত করতে পারেনি বা পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ওয়াল স্ট্রিট জার্নাল যে তথ্য দিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে গোপনে তারা হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে ইরানের সামনে এখন সুবিধা হচ্ছে যে এই মুহূর্তে সৌদি আরবের সঙ্গে আমিরাতের কোনো সম্পর্ক নেই, একদম একঘরে হয়ে গেছে আমিরাত। সুতরাং একে আঘাত করলে ইরানের বিরুদ্ধে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো টু শব্দটিও করবে না। এটা একটা খুবই ইতিবাচক সময়। আর এমন নৈতিকতার বিষয়গুলো লঙ্ঘন করেছে আরব আমিরাত নেতানিয়াহুকে আশ্রয় প্রশ্রয় এবং তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে। ফলে আমিরাতের উপর হামলা এখন অনিবার্য হয়ে উঠেছে। এ নিয়ে কিন্তু সৌদি আরবও কিছুই বলছে না ইরানকে, কারণ সৌদি আরব নতুন পথে এগুচ্ছে। প্রিয় দর্শক, তো নেতানিয়াহু কি শেষ পর্যন্ত আমিরাতকে রক্ষা করতে পারবেন? এটা একটা প্রশ্ন। আর অন্যদিকে ভারতের যে আকাঙ্ক্ষা ছিল এই ব্রিক্সের সম্মেলনে একটি যৌথ ঘোষণা পাঠ করা হবে বা যৌথ ঘোষণা দেওয়া হবে, যে যৌথ ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার একটা নিন্দা করা হবে, শান্তি স্থিতিশীলতার জন্য পরিকল্পনা উপস্থাপন করা হবে। সেটি কিন্তু আর পূর্ণ হচ্ছে না। তো নরেন্দ্র মোদী আশাহত হলেন, কারণ তিনি সুযোগ হাতছাড়া করেছেন। তার রাষ্ট্রের সঙ্গে মানে ভারতের সঙ্গে ইরানের সুসম্পর্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগসূত্রও। তারপরে কেন পারলেন না? কারণ কূটনীতির ক্ষেত্রে ভারসাম্য তৈরি করতে পারেননি মোদী অনেকটাই আগ বাড়িয়ে নেতানিয়াহুর প্রতি আসক্ত হয়েছেন, নেতানিয়াহুর প্রত্যক্ষ বন্ধুতে পরিণত হয়েছেন, একে অপরের সঙ্গে একদম দহরম মহরম সম্পর্ক। ফলে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক শীতলতায় গেছে।
ইরানের সঙ্গে ভারত যে চাবাহার প্রকল্প নিয়ে কাজ করছিল সেটাও মুখ থুবড়ে পড়েছে। এই সুযোগটি ভারত চমৎকারভাবে নিতে পারত। তার সাথে যেহেতু ইসরায়েলের সম্পর্ক রয়েছে, রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক, সুতরাং মধ্যস্থতাকারী বড় একটি পক্ষ হিসেবে সারা বিশ্বকে চমকে দিতে পারত ভারত। সেই সুযোগটি আসলে গ্রহণ করতে পারলো না, হাতছাড়া হলো। ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম? ব্রিক্সে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে কঠিন ধুলাই করলো ইরান। আর যে তথ্যগুলো আমরা পাচ্ছি আনন্দবাজার থেকে শুরু করে এনডিটিভি, ইন্ডিয়া টুডে, অন্যান্য গণমাধ্যম জানাচ্ছে যে প্রতিউত্তরে বা জবাবে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বা উপস্থিত দূত কিছুই বলতে পারেননি, যুক্তি দিতে পারেননি। তিনি অনেকটা বিব্রতকর অবস্থায় বসেছিলেন, বলেছেন যে না, ইরানের এইসব অভিযোগ সত্য নয়, আমরা ইরানের বিরুদ্ধে কোনো অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নেইনি। ফলে একদিকে যেমন নরেন্দ্র মোদী হতাশ হলেন, অন্যদিকে চাপের মধ্যে পড়লো আরব আমিরাতও। ভবিষ্যৎই বলে দেবে আমিরাতের পরিণতি কি হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।